আমি এখন যেটা করতে পারি, সিলেবাসটা বের করি। আমরা মনে হয় জাভা স্ক্রিপ্টের বেসিক জাভা স্ক্রিপ্টের লাস্ট পর্যায়ে আছি বলা যায়। আমি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট দেখি জাভা স্ক্রিপ্টে আরো অনেক অ্যাডভান্স টপিক আছে। যেমন হচ্ছে কি আমরা যতদূর জানি, মার্ন স্ট্যাক নামটা আমরা শুনেছি, MERN, মার্ন। তো মার্ন স্ট্যাকে পুরোটাই জাভা স্ক্রিপ্ট দিয়ে কাজ করে, কিন্তু আমাদের পুরা জাভা স্ক্রিপ্ট নাই। আমরা PHP দিয়ে ব্যাক এন্ডের কাজ করবো, জাভা স্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ডের কাজ করবো। হ্যাঁ, তো মোটামুটি আমরা লুপ পর্যন্ত করে ফেলছি। এই যে সিলেক্টর বলেন, ইভেন্ট বলেন, এগুলা সব একটা পার্টিকুলার জিনিসের অংশ, যেটার নাম হচ্ছে ডম, DOM, ডম। হ্যাঁ, তো ডমে ঢোকার আগে আমি জাভাস্ক্রিপ্টের আরো কিছু টপিক আছে যেগুলো আমি আপনাদের শিখাতে চাই। তো কি কি টপিক মিস গেছে, আমি যদি AI এর হেল্প নিই, AI আমাকে হেল্প করতে পারে কি? কিছু বেসিক টপিক যেগুলো আমার জানা উচিত। হুম, হয়তো সিলেবাসে নাই আপনাদের, কিন্তু তাতে কি হয়েছে আমরা অবশ্যই জানি। তারপরে এসে বাইশে কি করছেন, টেলউইন 22 সবই টেলউইন ছিল। 24 থেকে জাভাস্ক্রিপ্ট শুরু করছি, হেডসেট চলছে, 24 থেকে জাভাস্ক্রিপ্ট শুরু করছি। এই ফাইলটা আমি VS Code ওপেন করি। তো আমি AI এর হেল্প নেবো। সব না, একটা ওপেন করছি, খুবই খারাপ হলো। চারটা ওপেন হয়ে গেছে আলাদা আলাদা, চারটা open। কিন্তু আমি যদি এখন একটা আলাদা ফোল্ডার, যেহেতু আলাদা হয়ে গেছে, হ্যাঁ, এন্ড কথা হচ্ছে আমি যদি এই সফটওয়্যার ফোল্ডার চেক করতে চাই তাহলে সমস্যা। তারপরে দেখি একটা শর্টকাট ইউজ করার চেষ্টা করি। শোনা চেক করো, জেএস পার্ট ফর্ম 24 সম্ভবত, যে 24 what else can change in student. What change here need that first of all these are the folder coding যাতে আমি কাজ করবো, আমি এই পোর্শনটাকে টেনে বড় করে দিই। ও আমাকে মনে হয় হয়তো একটা কিছু দেবে, যেমন আমি জেসন নামে একটা টপিক আছে, এটা আপনাদের সিলেবাসে দেখিনি, এটা দেখাতে পারি। ক্লাস লাগে না, হ্যাঁ, ক্লাস জাভাস্ক্রিপ্টে যে ক্লাস, ওটা খুবই পোর। টাইপস্ক্রিপ্টে ক্লাস সিস্টেম আবার ভালো।
জাভাস্ক্রিপ্ট এটা খুবই সিস্টেম একটা। দেন হচ্ছে গিয়ে লাস্ট হার হচ্ছে গিয়ে জেসন তো বললাম, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আলাদা স্টাইলে লেখা যায়। ডম তো আমি শিখাবো রে ভাই, ডম নিয়ে আবার ডম ইভেন্ট ফর্ম ভ্যালিডেশন, অ্যাডভান্স অ্যারে এন্ড অবজেক্ট, ES6 আমাদের অলরেডি আছে। যে আমি যে লেট কনস্ট্যান্ট কাজ করেছি এটা ES6 এর কাজ। আমি যে ফাংশনের ভিতরে অ্যারো ফাংশনের কাজ করেছি সেটা ES6 এর কাজ। হ্যাঁ, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ এটা একটু টপিক আছে, এটা ধরতে পারি। এপিআই এন্ড লোকাল স্টোরেজ, ঠিক আছে, মিনি প্রজেক্ট, এই কয়টা আমি আপনাদের করাইতে পারি। হ্যাঁ, তো ডমের কাজ আগে না শিখে ওই যে ফর্ম ভ্যালিডেশন এগুলো আমি শিখাতে পারবো না। হ্যাঁ, এইখানে কিছু দিচ্ছে ট্রাই ক্যাচ, ওকে নাইস, এগুলো ডমের মধ্যে ফিল্টার ফাইন্ড, রিডিউস সাম বা নাইস কিছু টপিক দিয়েছে, ডম বেসিক দিয়েছে, আর কিছু বলেছে। Yes, next step is move from syntax browser based JavaScript. ও বলতেছে হ্যাঁ, বেস্ট ওয়ে হচ্ছে যে পরবর্তী স্টেপটা তুমি ইসে চলে যাও, ডমে চলে যাও। হ্যাঁ, ব্রাউজারে চলে এসে এই যে HTML CSS। ও আমাকে চাইলে ক্লাস লেসন দিয়ে দিতে পারেন, আমার দরকার নেই। আমি হচ্ছে গিয়ে আপাতত নোটপ্যাডে রাখি, রেখে আপনাদের একটা রিভাইজ দিয়ে দিই। আপনারাও আমার মতো এআই এর হেল্প নেওয়া শুরু করে দেন, ভবিষ্যতে এআই খুব কাজে দিবে। এই না পারলে যতই ভালো পারেন বিপদে পড়তে হবে, কারণ এআই খুব তাড়াতাড়ি কাজ করে দেয়। দ্য বেস্ট নেক্সট স্টেপ ইজ মুভ ফরওয়ার্ড, তাহলে আমাকে ডমে যেতে বলতেছে। না, আমি ডমে যেতে চাইতেছি না। তারপরেও আমি লিখে রাখলাম জিনিসটা, ফর্ম হ্যান্ডলিং, রিচ ইনপুট চেঞ্জ সাবমিট, ES6 মানে লিখে রাখলাম কি কি চাই। ইরো হ্যান্ডলিং, ট্রাই কেসটা লাগতে পারে, টাইমিং ফাংশন, ওকে, টাইম আউট এগুলো লাগতে পারে, ওকে নাইস। ওপি বেসিক ক্লাস আমার দরকার হয় না। হ্যাঁ, রিয়েল লাইফে দরকারই হয় না। টাইপ স্ক্রিপ্টটা লাগে, ওকে টাইপ স্ক্রিপ্ট তো নাই আপনাদের। আর আপনার জাভা স্ক্রিপ্টের অবজেক্টটা বেশ ইম্পর্টেন্ট, এটা বেশ কাজে লাগে। এই প্রজেক্টের ভিডিও আমি দিয়ে দেবো না, আপনারা হোমওয়ার্ক জমা দিয়ে দেবেন। ওরা পরে আগে ডমে ঢুকে নিন, কিন্তু ডমে পরে আগে আমি হচ্ছে গিয়ে কিছু বেসিক জিনিস দেখাই নি। হ্যাঁ, তাহলে আমি আজকের ফোল্ডারটা নিয়ে নিই, একটু চেক করে নিলাম কি পড়াইতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা আমাদের কোডম্যান বিডির ওয়েবসাইটে কি দেখাচ্ছে যে ডে ডে দেখাচ্ছে না, সরি, দেখাচ্ছে হচ্ছে কি আমরা এখন ডমে ঢুকবো। কিন্তু আমি ফিল করতেছি যে ডমে ঢুকার আগে আর একটু র জাভাস্ক্রিপ্ট বা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলে এইটাকে একটু ভালো মতো ছাড়াই করে নিয়ে তারপরে হচ্ছে আমরা ডম মানে HTML এর সাথে কাজ করবো, ব্রাউজার বেস কাজ করবো। হ্যাঁ, আচ্ছা। এপ্রিল কত? আজকে 29, 2026। কথা হচ্ছে গিয়ে আমার নাম ভিন্ন। আচ্ছা, সমস্যা নেই। একটা বাচ্চা অলরেডি ক্লাস করে তো।
ওকে, এই অনুমিত কেন বলে রে ভাই? ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে ডে কত যেন 28 বলতেছি। এই যে 28। তাহলে আজকের ফোল্ডারটা আমরা বিএস করে ওপেন করে ফেলি। এখন একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সে হচ্ছে অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, অবজেক্ট ডট জেএস। এটা আমি আস্তে আস্তে বুঝাই। রিয়েল লাইফ অবজেক্ট বেশ কাজে লাগে। অবজেক্টের কনসেপ্টটা যদি একটু বলি যে অনেক কিছু জিনিস, কাজের জিনিস একই কাজে লাগে এরকম জিনিস মিলে একটা অবজেক্ট হয়। রিয়েল লাইফ উদাহরণ যদি বলি, বলা হয় যে গাড়ি একটা অবজেক্ট। হ্যাঁ, এটা যেটা করবো, এটা মনে করেন একটা গাড়ি। গাড়ি গাড়ি তো দিলাম, এটা হচ্ছে গাড়ির দাম। তাহলে আমার টোটাল বস্তুটা কি? গাড়ি। And গাড়ির হচ্ছে গিয়ে অনেক পার্টস আছে, তাই না? দরজা আছে, জানলা আছে। এখন আপনি গাড়িতে প্রবেশ করবেন। এখন গাড়িতে প্রবেশ করতে হলে আপনার হচ্ছে গিয়ে কি ব্যবহার করি? আমরা দরজা ব্যবহার করি, তাই না? গাড়িতে প্রবেশ করতে গেলে তো আমরা চাকা ব্যবহার করি না, তাই না? বা হেডলাইট ব্যবহার করি না, আমরা কি ব্যবহার করি? দরজা। বা দরজার চাবি হারিয়ে গেলে বড় জানলা ব্যবহার করতে পারি, যদিও সবাই জানলা দিয়ে ঢুকে না, যাই হোক। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমার গাড়ি স্টার্ট করব, তাহলে কি লাগবে? যে চাবি লাগবে। গাড়ির চাবি দিয়ে গাড়িটা ইঞ্জিনটা স্টার্ট করবো। গাড়িতে বসছি, এখন গরম লাগতেছে, কি ইউজ করতে পারি? দুইটা অপশন সেক্ষেত্রে। হয় ফ্রিতে জানলা খুলে দিতে পারি, অথবা একটু তেল খরচ হবে, এসি ছেড়ে দিতে পারি, তাই না? এই যে এক একটা অংশ, আলাদা আলাদা অংশ মিলে আমার গাড়ি, টোটাল একটা অবজেক্ট। গাড়ির কনসেপ্টটা এই, এটা একটা অবজেক্ট। এটা উদাহরণ রিয়েল লাইফে দিলাম, রিয়েল লাইফ উদাহরণ প্রচুর, মানে মানে গাড়ির উদাহরণটা দেওয়া হয় দিয়ে। আপনার হচ্ছে W3 স্কুলের নাম তো শুনছেন, W3 স্কুলে এই গাড়ির উদাহরণটা দিয়ে দেওয়া আছে। তাহলে এটার সাথে আমি অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বা প্রোগ্রামিং এর অবজেক্টটাকে কিভাবে মিলাবো? ওইখানে অবজেক্ট বলতে হচ্ছে গিয়ে এরকম অনেক কিছু মিলায় একটা অবজেক্ট, যে আমরা নর্মাল জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল করেছি, ফাংশন করেছি। ওপির ভাষায় এই সেম টাইপের জিনিসগুলোকে প্রপার্টি মেথড বলা হয়। ভেরিয়েবল টাইপের জিনিসটাকে বলা হয় প্রপার্টি। আবার দেখবেন যে মেথড বলি, আমি প্রায় দেখবেন যে মেথড বলি। মেথড কি? মেথড হচ্ছে ফাংশনের ওপি ভার্সনের নাম বলতে পারেন, এটা সহজে বুঝায় বললাম আর কি। হ্যাঁ, নর্মাল প্রোগ্রামিং এ যেটাকে ফাংশন বলে, ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটাকে মেথড বলে। এটা কিছু বলতে পারি। নর্মাল প্রোগ্রামিং এ যেটাকে আমরা ভেরিয়েবল বলতেছি, ওপি তে সেটাকে আমরা নর্মাল কি বললাম? ভেরিয়েবল। ওপি তে সেটাকে প্রপার্টি বলি। হ্যাঁ, এটা ক্লিয়ার করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে আমি এই প্রপার্টি মেথড কিভাবে লিখে একটু দেখাই। জাভাস্ক্রিপ্ট এটা সহজ, অন্য জায়গায় লেখা একটু ভেজাল আছে। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট খুবই পপুলার। এটা এরকম যে আমি প্রথমে লিখবো একটা ভেরিয়েবল, নিবো কনস্ট্যান্ট। ভেরিয়েবলের নাম কি দেওয়া যায়? ভেরিয়েবলের নাম মনে করে দিলাম মাই ইনফো, মানে আমার ইনফো। লিখে এরপর হচ্ছে কার্লি ব্রেসেস দিব। কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর আমি এখানে এই যে একটা ভেরিয়েবল বা প্রপার্টি লিখতে চাচ্ছি, যে আমার নামটা কি। কোনো সাইন দেওয়া লাগবে না, জাস্ট সরাসরি আমি দিয়ে দিলাম যে আমার নামটা, বা এই বা আমি ভুল লিখছি, বুঝছেন? ওকে, এইখানে ভুলে এল দিয়েছি, অ্যাকচুয়ালি এখানে ইনভার্টেড কমা। এখানে সেমিকলন না, এখানে হচ্ছে কমা। কমা দেওয়ার পর আমি আবার আরেকটু ইউজ করতে পারি, যে আমার আহ, আমি কি হচ্ছে ওয়েব ডেভেলপ।
আর হচ্ছে গিয়ে আহ, আরো কিছু তথ্য থাকতে পারে যে আমার স্কিলস কি কি আছে। আমি এটার ভিতরে একটা অ্যারে দিয়ে দিলাম যে আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট আরো কিছু পারি, বেশি কষ্ট করলাম না, থাকে যেটা। তারপর মনে করেন আমার এক্সপিরিয়েন্সেস কি কি আছে, এটার ভিতরে আমি অবজেক্ট দিয়ে দিলাম যা। অ্যারে অফ অবজেক্ট দিতে পারি না, যাই হোক আমি এটা এর ভিতরে অ্যাড্রেস দিয়ে দিই, এক্সপিরিয়েন্সের সাথে মিলান না, কারণ আমার একাধিক এক্সপিরিয়েন্স থাকতে পারে। তো আমি অ্যাড্রেস দিয়ে আমার অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আমার হাউস নাম্বার, আচ্ছা সিটি ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, এরকম দিয়ে দিলাম। এখানে স্টেট, থানা, থানা লিখছি, নর্মালি না, থানা হচ্ছে হাজারিবাগ। এটা সঠিক দিতে হবে এরকম কোনো কথা নেই, হাজারিবাগ হয়ে গেছে, হাজারিবাগ বলে ওকে। এই অ্যাড্রেস, এটা নিজেও কি আরেকটা অবজেক্ট, তাই না? তাহলে অবজেক্টের মধ্যে আমি অবজেক্ট নিতে পারি, অবজেক্টের মধ্যে আমি স্ট্রিং নিতে পারি। নাম্বারটা নিয়ে নিই। আহ, এখানে মনে করেন আমার কয় বছরের অভিজ্ঞতা আছে, দিলাম হচ্ছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এই আইন তো 3 বছর দিছে, 11 থেকে 26 কত, 15 বছর দিয়ে দিই, হ্যাঁ। তাহলে আমি নাম্বার টাইপের ডাটাও রাখতে পারি, আবার অবজেক্ট টাইপের ডাটাও রাখতে পারি, আবার হচ্ছে কি আমি ফাংশনও রাখতে পারি। ফাংশন কিভাবে রাখা যায়, কারণ আমি একটা প্রপার্টি নিচ্ছি, আহ, এটার নাম নেবে সামারি, আমার সামারি। এটা একটা ফাংশন, এটার ভিতরে রিটার্ন করো যে আই এম, এটা কিছু বেশি হয়ে গেছে। এটার ভিতরে রিটার্ন করো যে বি ইজ এ কি আমার অকুপেশন উইথ এত ইয়ার এক্সপিরিয়েন্স, হি হিজ স্কিল ইন এই দিস ডট স্কিলস এর মধ্যে যা যা আছে সেটা জয়েন করছে কমা দিয়ে, তার মানে এই ফাংশনটার কাজটা বুঝাই। প্রথমে দেখেন আপনারা হয়তো এটাই বুঝতেছেন না, দিস নেম কেন লিখতেছে, এটা অবজেক্টের মধ্যে লেখার নিয়ম। তো এই নেমটা কোথা থেকে আসছে, আমার অবজেক্ট থেকে আসছে, তাই না? দিস বলতে কাকে বোঝায়, এই মাই ইনফো একটা অবজেক্ট, এটাকে রেফার করে দিস দিয়ে। ডট, তার মানে অবজেক্টের ভিতরে ঢুকবো, কাকে নিবো আমি, নেম কে নিবো, দিস ডট নেম নিলাম, ইজ ইন একজন কি, এই যে দিস ডট অকুপেশন, দিস মানে এটার ভিতরে অকুপেশন, অকুপেশনের ভ্যালুটা কি অ্যাকচুয়ালি, ওয়েব ডেভেলপার। ওয়েব এক্সপিরিয়েন্স অফ, আমার এক্সপিরিয়েন্স কত, 15। আমার কিসের উপর, আমার কি স্কিল কিসের উপর, দেখেন দিস ডট স্কিলস দিলে কি এটা একটা অ্যারে হচ্ছে, তাই না? অ্যারে কে চাইলে আমি স্ট্রিং এ কনভার্ট করে ফেলতে পারি, কিসের ফাংশন দিয়ে জানেন, জয়েন দিয়ে। জয়েন দিয়ে তারপর হচ্ছে কি আমি এখানে কি দিলাম হচ্ছে গিয়ে, তুমি কমা দিয়ে আহ, এই যে কমা স্পেস এইটুকু মিলাই তুমি এটাকে জয়েন করো। তার মানে এটা অ্যারে, এটা এখন স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড লিভ, এটা আমার স্ট্রিট অ্যাড্রেস হ্যান ত্যান এগুলো দিয়ে দেওয়া আছে। তো আসেন আমরা এখন নিচে এগুলো কনসোল লগে কল করি, হ্যাঁ। তাহলে আমি একটা অবজেক্ট তৈরি করেছি, অবজেক্টের প্রপার্টি আমি, এগুলো সবই প্রপার্টি বা যে নেম অকুপেশন, এটার ভেতরে আমি হচ্ছে গিয়ে মেথড তৈরি বা ফাংশন তৈরি করে দেখছি দেখেছি। দেন হচ্ছে গিয়ে আমরা
এই নাম্বার ইউজ করা দেখলাম, আবার অবজেক্টের ভিতরে অবজেক্ট ইউজ করা দেখলাম, আবার আমরা অবজেক্টের ভিতরে কি ইউজ করা দেখেছি, আহ স্কিলস ইউজ করে দেখছি। হ্যাঁ, স্কিলস মানে কি না, এটা হচ্ছে অ্যারে, অ্যারে ইউজ করা দেখেছি আমরা অবজেক্টের মধ্যে, তাই না? এবার ইউজ করাটা দেখি কিভাবে ইউজ করে। আমি এখানে কনসোল লগ নিলাম, নিয়ে বললাম যে আমার অবজেক্টের নাম হচ্ছে মাই ইনফো ডট, মানে অবজেক্টের ভিতরে আমি প্রবেশ করবো। আপাতত মনে করেন আমি সামারিটাই দিয়ে দিলাম। তাহলে সামারি কি একটা মেথড, ফাংশন, তাই না? এর জন্য আমি সামারিটাকে এই কার্লি ব্রেসেস না তো, যে প্যারেন্থেসিস এর মধ্যে দিয়ে দিলাম যে ফাংশনটাকে কল করতেছি। আর যদি নেম কল করতাম তাহলে কিন্তু আমার দরকার ছিল না, মাই ইনফো ডট নেম দিলেই আসিফ হাবিব চলে আসবে। আবার মাই ইনফো ডট অকুপেশন দিলেই ওয়েব। তার মানে এখন থেকে জাভাস্ক্রিপ্টে ডট মানেই হচ্ছে আপনি একটা অবজেক্টের ভেতরে ঢুকে তার কোনো প্রপার্টিকে কল করছেন। এই সামারি হচ্ছে কি আমার মেথড, এর জন্য আমার এটার পাশে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই সাইনটা দেওয়া লেগেছে। এখন আমি যেটা করতে চাচ্ছি, এটা সার্ভারে রান করতে চাচ্ছি। সেজন্য আমি বললাম নোড স্পেস, আমার ফাইলের নাম কি অবজেক্ট ডট জেএস, হিট করলাম। এই যে পুরা লাইনটা ফাংশনে চলে আসছে। Asif Ari is a web developer with 15 years of experience. His experience, he has a skill in HTML, CSS, JavaScript, React, and lives at কোথায়? আমার বাসার ঠিকানা দিয়ে দেওয়া আছে, তাই না? এইভাবে আমি একটা ফাংশনের ভিতরে, তার ভিতরে অবজেক্টের ভিতরে যা যা ডাটা আছে নিয়ে এসে আমি দেখতে পারি। এখন হয়তো দেখতেছেন, অনেকের কাছে দেখে সহজ মনে হতে পারে, এটা একটু প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না। বাসায় বসে আগে প্র্যাকটিস করবেন, করে দেখবেন যে হ্যাঁ এটা আমি করতে পারতেছি কিনা। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই সাপোর্টে নক দিবেন, একদম সাপোর্টে না পারলে আমাকে আবার ক্লাসে পার্সোনালি নক দিবেন, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এখানে হচ্ছে কি আপনার কি বলে, এই বেশ সোজা নেই অবজেক্ট তৈরি করা, বুঝছেন? চলুন, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ক্লাস ইউজ করা হয়, হ্যাঁ, অবজেক্ট তৈরি করতে। জাভাস্ক্রিপ্টের ক্লাস আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্লাসটা সমৃদ্ধ না অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। যেমন এখানে প্রপার্টিতে অ্যাক্সেস মডিফায়ার নাই, টাইপ ডিফাইন করবে এরকম কোনো অপশন নাই, হ্যাঁ, অনেক কিছুই নেই আর কি। যাই হোক, লেখার নিয়মটা জাস্ট দেখে রাখেন, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের সিলেবাসে নাই, করাবো না তেমন কিছু, প্রজেক্টও কিছু করবো না, জাস্ট নিয়মটা চিনে রাখেন, ভবিষ্যতে হয়তো কাজে লাগবে। আচ্ছা, এখানে আমি লিখলাম ক্লাস, ক্লাসের একটা নাম দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে মাই ক্লাস। তারপর হচ্ছে গিয়ে কার্লি ব্রেসেস দিতে হয়। তারপর এটার ভিতরে আমি যদি প্রপার্টি নিই, মনে করেন নেম, সেফ হবে কমা দিয়ে দেয়। এখন সমস্যা হচ্ছে এক্ষেত্রে আমার ইনিশিয়ালাইজ করা লাগে, মানে ক্লাসকে অবজেক্টে কনভার্ট করা লাগে, হ্যাঁ। সেটা কিভাবে করে, একটা নতুন ভেরিয়েবল নিব, সেটার নাম দিয়ে দিলাম, মনে করে এআই দিচ্ছে মাই ইনফো, আমিও দিয়ে দিলাম মাই ইনফো। এটা সমান সমান, মানে এটার ভিতরে কিছু অ্যাসাইন করতে চাচ্ছি। কাকে অ্যাসাইন করতে চাচ্ছি? ওই যে মাই ক্লাসকে অ্যাসাইন করতে চাচ্ছি, হ্যাঁ, মাই ক্লাসকে অ্যাসাইন করতে চাচ্ছি। কিন্তু মাই ক্লাস ফার্স্টে অ্যাসাইন করতে হবে, মাই ক্লাসকে ভেঙে তারপর যাতে ভেতরে অ্যাক্সেস করতে পারি সেই জন্য আমি মাই ইনফোর মধ্যে অ্যাসাইন করতে চাচ্ছি। এর জন্য একটা কিওয়ার্ড ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে নিউ। আর হ্যাঁ, দেখি নিউ লিখে দিচ্ছি, নিউ, নিউ মাই ক্লাস দিলাম। তার মানে এখন মাই ক্লাসের ভেতরে যে প্রপার্টি ম্যাথড গুলো আছে সেগুলো আমরা সুন্দর মতো অ্যাক্সেস আশা করি করতে পারবো, দেখি করতে পারি কিনা। এখানে আমি বললাম হচ্ছে কনসোল লগ মাই ইনফো ডট নেম, এখানে লাল বাতি জ্বলছে কেন? মাই ট্রানজেকশন কি যেন বলতো, আচ্ছা দরকার নেই আমার টাইপ দিয়ে চিন্তা করা। এখানে বলি নোড স্পেস ক্লাস ডট জেস, এখানে ক্রিয়েট করি দিস ইরো অ্যাজ এক্সপেক্টেড। ইরোটা একটু পড়ার চেষ্টা করি এখানে।
আচ্ছা, একটু আগে কি লিখছিলাম? ওফো, এই যে কোলন দিয়ে দিছি, এটা সমান সমান। তাই তো বলি এত ভয়ঙ্কর বলতে আমি দেখাচ্ছি। এখানে আমার কোলন দিয়ে করেছি তো, তাই এখানেও আমি কোলন দিয়ে করছি। এখানে আবার ওই যে সেমিকলন হবে, কমা হবে না। ঠিক আছে? সব চিহ্ন ভুলভাল দিয়ে বসে আছি। তাহলে এখানে আবার দিই নোড স্পেস ক্লাস ডট জেএস, এটা লিখে হিট করি, নাম চলে আসছে। তাহলে আমাকে যদি ক্লাস নিয়ে করি, ক্লাসের ভিতরে প্রপার্টি মেথড আছে, ওকে, কিন্তু হচ্ছে ক্লাসটা হচ্ছে গিয়ে আমাকে আগে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ইনিশিয়ালাইজ কিভাবে করে? ওই যে নিউ কিওয়ার্ড দিয়ে ইনিশিয়ালাইজ করে আরেকটা ভেরিয়েবলের মধ্যে আমাকে রেখে দিতে হবে। দেন সেই ভেরিয়েবলটা মাধ্যমে আমি ক্লাসের ভিতরে আরো অনেক প্রপার্টি থাকতে পারে, সেগুলো অ্যাক্সেস করতে পারি। যেমন হচ্ছে গিয়ে আমার অকুপেশন থাকতে পারে, ওয়েব ডেভেলপার স্কিলস থাকতে পারে, অ্যাড্রেস দিয়ে হচ্ছে গিয়ে আমি তার ভিতরে আবার ওই যে জেসন ডাটা রেখে দিচ্ছি, বুঝছেন? মাই ক্লাসের মধ্যে আমি আবার জেসন ডাটা রেখে দিলাম। ইয়ার অফ এক্সপিরিয়েন্স থাকলো। সামারি নামে একটা মেথড, এখানে দেখেন অবজেক্টের ভিতরে কিভাবে কল করে। মোটামুটি কাছাকাছি কিছু জিনিস আছে আলাদা, হ্যাঁ। কি কি কাছাকাছি? এখানে আমার সেমিকলনের, সরি, কোলনের জায়গায় সমান সমান চিহ্ন হবে, আর সেমিকলনের জায়গায় কমা হবে। অবজেক্টের এই দুটোর মধ্যে তফাৎ বলতেছি, হ্যাঁ। তো এখানে আমার একটা লাইন শেষ হলে হচ্ছে সেমিকলন দিচ্ছি, ওইখানে দিচ্ছি হচ্ছে গিয়ে কমা। এখানে হচ্ছে গিয়ে আমি কোলন দিচ্ছি, আর এখানে দিচ্ছি আহ, সমান সমান মান অ্যাসাইন করার জন্য। ওখানে ফাংশন তৈরি করার জন্য আলাদা প্রপার্টির মতো নিয়ে সমান সমান দিচ্ছি, এখানে ফাংশনের নাম কোলন দিয়ে সরাসরি আমি এইভাবে দিচ্ছি। এইভাবে আমি সামারি নামে ফাংশনটা তৈরি করতেছি, হ্যাঁ। আলাদা কিছু করার জন্য জাস্ট সামারি কোলন দিয়ে আমি এইভাবে, ফাংশন কিওয়ার্ডও নাই, হ্যাঁ, কোনো ফাংশন কিওয়ার্ডও নাই, কোনো সমান সমান সাইনও নাই। আমি একটা ফাংশন তৈরি করলাম সামারি। এখন যদি আমি এখানে সামারি ফাংশনটা কল করতে চাই, মাই ইনফো ডট সামারি, দেখি এটা আসে কিনা, হ্যাঁ। এখন যদি আমি এটা আবার হিট করি, তাহলে দেখেন, হ্যাঁ, এটাও চলে আসছে। এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ। ক্লাসের মধ্যে আরো কিছু টপিক আছে, যেমন কনস্ট্রাক্টর ফাংশন আছে। কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে অটোমেটিক রান হয়ে যায়, তাকে কল করা লাগে না। ক্লাস যখন ইনিশিয়ালাইজ হয়, মানে যখনই তৈরি হয়, তখনই কনস্ট্রাক্টর ফাংশনটা রান হয়ে যায়, হ্যাঁ। যদি একটু উদাহরণ দেই, কনস্ট্রাক্টর কনসোল লগে জাস্ট দিলাম দিস ইজ দ্য কনস্ট্রাক্টর ফাংশন। তাহলে দেখেন যখনই আমার এই যে এই লাইনটা রান হবে, 20 নম্বর লাইনটা, তখনই কনস্ট্রাক্টর ফাংশনটা রান হয়ে যাবে। আমি যদি একটু হিট করি, দিস ইজ আ কনস্ট্রাক্টর ফাংশন। তো এটা কখন রান হচ্ছে? দিস ইজ এ কনস্ট্রাক্টর ফাংশন, যখনই আমার ক্লাসটা অবজেক্টে কনভার্ট হয়েছে, তখনই কনস্ট্রাক্টর ফাংশন রান হয়েছে। দরকার হয় আমি কনস্ট্রাকশনের ফাংশনের ভিতরে মনে করেন মেসেজ দিয়ে দিতে চাচ্ছি, হ্যাঁ। কনসোল লক করো এই মেসেজটা। এবার যখন আমি এই যে মাই ক্লাসটা তৈরি করব, তখন হচ্ছে গিয়ে এইখানে মেসেজ আপাতত হ্যালো ওয়ার্ল্ড দিই, হ্যাঁ। হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এই যে মাই ক্লাসটা যখন তৈরি হয়েছে, এই হ্যালো ওয়ার্ল্ডটা কনস্ট্রাক্টর ফাংশনের মেসেজের মধ্যে গিয়ে বসবে, সেটা পরে কনসোল লগ হয়ে নিচে দেখাবে। যদি একটু যাই, উদাহরণ হয় আবার, আগের বার এই জায়গায় কি আসছিল? আগের বার এই জায়গায় আসছিল দিস ইজ এ কনস্ট্রাক্টর ফাংশন। এখন এই জায়গায় কি আসছে? হ্যালো ওয়ার্ল্ড আসছে। তাহলে এইভাবে কনস্ট্রাক্টর ফাংশনের ভেতরে আমরা চাইলে এই বাহির থেকে যখন ক্লাসটা ইনিশিয়ালাইজ হবে, তখন আমি বা ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করবো। আমি এটাকে যে নতুন একটা ভেরিয়েবল নিয়েছে না, যার মধ্যে ক্লাস নিউ মাই ক্লাসটা অ্যাসাইন করে দিচ্ছি, এটা হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করা বলে এই কাজটাকে। তো ক্লাসের যখন ইনস্ট্যান্স তৈরি করব, তখন আমি এইভাবে ডাটা করে দিতে পারি।
এই হচ্ছে একটু ক্লাস দেখে রাখলাম, অবজেক্ট দেখে রাখলাম। অবজেক্টের মতো আরেকটা জিনিস আছে, খুব কাজে লাগে এপিআই তৈরি করতে গেলে, বিশেষ করে এপিআই নিয়ে কাজ করতে গেলে। এটা হচ্ছে জেসন। জেসন ডট জেএস নামে ফাইল। আপনি অবজেক্ট বুঝছেন মানে আপনার জেসনটা মোটামুটি বোঝা শেষ। জাভা স্ক্রিপ্টের অবজেক্ট দেখেন, এখানে প্রপার্টি বলে, আর জেসন এটাকে কি বলে। জাভা স্ক্রিপ্টের অবজেক্টে এখানে আপনি ইনভার্টেড কমা ছাড়া লিখতে হয় প্রপার্টি গুলো। আর জেসনে এই জিনিসটাকে কি বলে সেটা ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। হুম। জেসনের ভিতর ফাংশন তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি একটা কনস্ট্যান্ট নিয়ে এটার ভিতর দেখলাম হচ্ছে মাই জেসন সমান সমান এই যে কার্লি ব্রেসেস, একেবারে হুবাহু ইসের মতো, কি বলে অবজেক্টের মতো। আমি এখানে বললাম হচ্ছে নেম, একটা দিয়ে দিলাম, এজ দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম। স্কিলস দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে কমা দিয়ে সেপারেট করছে, হ্যাঁ। স্কিলস এর মধ্যে অ্যারে দিয়ে দিলাম, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেসের মধ্যে আমি আবার ওই যে আরেকটা জেসন মানে জেসনের ভিতর জেসন দিয়ে দিলাম। এরপর হচ্ছে গিয়ে আমি ফাংশন তৈরি করতে পারবো না অ্যাকচুয়ালি, হ্যাঁ। আমি যদি কিছু কল করি কাজ করবে, যদিও কাজ করবে। মাই জেসন ডট, এটা একটু ক্লিয়ার করি, তারপর নোড স্পেস জেসন ডট জেস হিট করি, এই জম চলে আসে। তাহলে কখন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ইউজ করব, কখন জেসন ইউজ করব? সোজা করে বলি, যখন আমি শুধু জাভাস্ক্রিপ্টের ভিতরে কাজ করব, অন্য কোনো জায়গায় বাইরে কিছুর সাথে আমার যোগাযোগ স্থাপন করব না, তখন একেবারে অবজেক্ট যেটা সেটা ইউজ করব। আর যখন আমার এপিআই নিয়ে কাজ করতে হবে, এপিআই মানে ব্যাক এন্ড থেকে রিকোয়েস্ট আসবে, রেসপন্স আসবে, সেগুলা নিয়ে, সেই ডাটাগুলা নিয়ে আমার জাভাস্ক্রিপ্টের ভেতরে কাজ করতে হবে, অথবা ব্যাকএন্ডে আমার ডাটা পাঠাইতে হবে, তখন আমি জেসন মানে তথ্য আদান প্রদান করার জন্য আমি জেসন ইউজ করব। আর ফাংশনালিটি নিয়ে কাজ করার জন্য আমি অবজেক্ট ইউজ করব, হ্যাঁ। জেসন জাস্ট ফর একটা ফরম্যাট, যে ফরম্যাটে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা পাঠাইলে ডাটাটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর মতো যায়। মনে করেন আপনি ঢাকা থেকে আমেরিকায় অনেকগুলো কি পাঠাবেন, টমেটো পাঠাবেন, হ্যাঁ। টমেটো পাঠাবেন অনেকগুলো। এখন আমেরিকায় যদি আস্ত টমেটো পাঠান, এগুলোর ওজন অনেক হবে, টাকাও খরচ অনেক হবে। আপনি চিন্তা করলেন আপনার একটা ড্রাই মেশিন আছে, আপনি টমেটো গুলা কেটে কেটে ড্রাই মেশিনে শুকায় দিলেন, শুকায় ফেললেন, তাহলে পানিগুলা বের হয়ে গেল, টমেটো গুলা শক্ত চিপসের মতো হয়ে গেল। তখন আপনি সেটা ওজন করে দেখেন যে ওজন অনেক কমে যায়। তখন আপনি কি করলেন, টমেটো গুলো ড্রাই করে আমেরিকায় গিয়ে পাঠালেন। আমেরিকা আবার টমেটোর মধ্যে পানি ঢেলে দিলেন, দেখলেন যে আবার দেখলেন যে আগের মতো টমেটো হয়ে গেল। তো জেসনটাও এই একই কাজে ইউজ হয়। আপনি মনে করেন ব্যাক এন্ডে ডাটা আছে, সেখান থেকে আসবে ফ্রন্ট এন্ডে। তো ব্যাক এন্ডের ডাটা কি করে, জেসনে কনভার্ট হয়ে যায়, হয়ে ফ্রন্ট এন্ডের কাছে আসে। আসার পর আবার ফ্রন্ট এন্ড থেকে আবার আপনার অবজেক্টে কনভার্ট হয়ে যায়, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। আবার আপনি কি করেন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নিয়ে ফ্রন্ট এন্ডে কাজ করেন, সেটা আবার সেটা কোথায় চলে যায়, যখন ব্যাক এন্ডে পাঠাবেন যে আমার ইউজার লগ ইন করছে, দেখো এই ইমেল পাসওয়ার্ড ঠিক আছে কিনা, আরো অনেক কিছু তো ব্যাকএন্ডে পাঠানো লাগে চেক করানোর জন্য বা ডেটাবেস থেকে ডাটা নেওয়ার জন্য। রিকোয়েস্ট যখন পাঠাবেন, এই যে রিকোয়েস্টটা আসবে, তথ্যগুলো আসবে, সেগুলো যখন আসবে আপনি তখন জেসনে কনভার্ট করে ফেলবেন। র অবজেক্ট আপনার এপিআই তে খুব একটা ভালো কাজ করে না, বা এইচটিটিপি রিকোয়েস্টে খুব একটা ভালো কাজ করে না। র অবজেক্ট আপনার শুধু কাজ করেন জাভাস্ক্রিপ্টের ভেতরে, আপনি এডিট করে যে অবজেক্ট নিয়ে কাজ করেছি, সেটা শুধু জাভাস্ক্রিপ্টের ভেতরে কাজ করার জন্য। যখন আপনার না ব্যাকএন্ডের সাথে যোগাযোগ স্থাপন করবেন, তখন আপনি এই যে জেসন প্রয়োজনীয় এই অবজেক্টটাই জেসনে কনভার্ট করে যান, কনভার্ট করে দেন হচ্ছে ব্যাকএন্ডে আপনি ডাটাটা পাঠাবেন।
তো অনেক উদাহরণ দিলাম এই যে জেসন বোঝানোর জন্য। জেসন খুব ইম্পর্টেন্ট টপিক এবং অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অনেক পপুলার জেসন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বুঝলে জেসনটা বুঝতে পারবেন। জেসনটা নিয়ে কাজ কেন করা লাগে, ওই যে এপিআই মানে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড রিকোয়েস্ট, এসটিপি রিকোয়েস্টের মাধ্যমে ডাটা সেন্ড রিসিভ হবে, রেস্ট এপিআই, তাই না? সেটা নিয়ে কাজ করতে গেলে আমাদের এই জেসনটা অবশ্যই বুঝতে হবে, কারণ জেসনই ডাটা আমার এদিক সেদিক আদান প্রদান হচ্ছে পেয়েছে। তাহলে এরকম কিছু টপিক আমি বুঝাইলাম, একটু দেখি আর কি আছে। এগুলো তো ডমের কাজ, এটাও ডমের কাজ। এখানে কিছু অ্যারে মেথড দিচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে কাজ করি। মোর মেথড, মুখে মুখে বলি আগে। ফিল্টারের কাজ হচ্ছে, বুঝতেই পারতেছেন, ফিল্টার করা। একটা অ্যারের মধ্যে অনেকগুলা ডাটা আছে, সেই ডাটা গুলা থেকে ফিল্টার করে কিছু ডাটা আলাদা করলাম। মনে করেন একটা অ্যারের মধ্যে অনেকগুলো সংখ্যা আছে, এর মধ্যে আমার দরকার 50 থেকে বড় কি কি সংখ্যা আছে, সেগুলো আমি ফিল্টার করে আলাদা করতে পারি। এটা হচ্ছে ফিল্টার ফাংশনের কাজ। ফিল্টার ফাংশন লেখার নিয়ম হচ্ছে এর ভিতরে ওই যে আবার কলব্যাক ফাংশন দিব, সেটার ভিতরে আমি শর্ত দিয়ে দেবো। এইবার আমি প্রথমে ফিল্টার ফাংশন নিয়ে কাজ করি। হ্যাঁ, মনে করেন একটা কনস্ট্যান্ট নেমে, কনস্ট্যান্ট নিয়ে আমি বলে যাচ্ছি নাম্বার, নাম্বার সমান সমান এটার ভিতরে আমি কি দিয়ে দিলাম, আমি 1 থেকে 5 দিয়ে দিলাম। তো ফিল্টারের ভিতরে আমি একটা ফিল্টার তৈরি করতেছি, যেটা হচ্ছে গিয়ে আমার একটা অ্যারে তৈরি করবে নাম্বার থেকে, যেগুলা এখানে আপাতত 2 দ্বারা ভাগ যায় এরকম কিছু তৈরি করছি। এআই করছে, আমি টাইপ করি নাই। যে নাম্বার, সে যে দেখেন নাম্বার ডট ফিল্টার করো, ফিল্টার করে এটার ভিতরে শর্ত কি দিচ্ছে, এই যে কলব্যাক ফাংশন একটা, যেটা প্যারামিটার নাম। নামের ভিতরে রিটার্ন করো কি, রিটার্ন করো সেইগুলাই যেটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 0। এখানে মারাত্মক একটা শর্ট হ্যান্ড ইউজ করা হয়েছে। শর্ট হ্যান্ড বুঝে, মানে শর্টকাট কোডিং করে ইউজ করা হয়েছে। এটা একটা ফাংশন, অ্যারো ফাংশন। এই অ্যারো ফাংশনের ভিতরে আমার প্রপার্টি একটাই। প্রপার্টি বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে প্যারামিটার। ফাংশনের ভিতর ডিফাইন করার সময় প্যারামিটার, আর যেটা পাস করি সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট, তাই না? তো নাম্বার এখানে প্যারামিটার, প্যারামিটার একটাই। তাহলে আমার এই যে প্যারেন্থিসিস না দিলেও চলবে, তার মানে এই নাম্বারের আগে পরে প্যারেন্থিসিস ছিল বা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ছিল, এটা আমার না দিলেও চলছে, কারণ আমি এক লাইনে লিখতেছি। দেন এইখানে আমার এই যে অ্যারো ফাংশনের পরে এটা হচ্ছে গিয়ে কন্ডিশন, এবং কন্ডিশনের আগে ছিল হচ্ছে রিটার্ন। যেহেতু এক লাইনে কোড করতেছে, আমার রিটার্নটা না দিলেও চলতেছে। তাহলে ও রিটার্ন, যেহেতু এক লাইনে, ও এখানে নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, এই জিনিসগুলো রিটার্ন করে ইভেন নাম্বার দিয়ে দিচ্ছে। তাহলে এখানে কি হবে, 2 আর 4 হবে। আমি কনসোল যদি এটা দিয়ে আউটপুট কত কত ওই যে পাশে আউটপুট বলেও দিচ্ছে 2 আর 4। আমি না হয় বিশ্বাস করতেছি না, আমি একটু লিখি নো স্পেস মোর এর মতো 2 আর 4 চলে আসছে। ফাইন্ড আর ফিল্টার কাছাকাছি। ফিল্টার হচ্ছে থাকে, ফাইন্ড হচ্ছে খোঁজে। Returns the value of first element in that array, satisfying provide testing। আচ্ছা, প্রথমে যেটা পাবে সেটাই ও তো আমার এখানে দেখেন 2টা পাইছে না ফিল্টার। ফিল্টার কয়টা পেয়েছে, 2টা। 2 পাইছে, 4 পাইছে, কন্ডিশনের সাথে 2টা মিলছে। এনে কন্ডিশন সাথে এটা ফাইন্ড, কন্ডিশনের সাথে প্রথমেই যখনই একটা মিলে যাবে ও কাজ করা থামায় দিবে। ফাইন্ড মানে তুমি খুঁজে বের করো। মনে করেন আমি আপনাকে একটা কাজ দিলাম, আপনি খুঁজে বের করেন অমুক প্রতিষ্ঠানে যাবেন, গিয়ে অমুক ক্লাসে ঢুকবেন, গিয়ে কুদ্দুস নামে একটা ব্যক্তি খুঁজে পাবেন। হয়তো ক্লাসের 10-12 জন কুদ্দুস আছে, কিন্তু আপনি প্রথম জায়গায় পাইলেন তাকে নিয়ে আসবেন। এটাই হচ্ছে ফাইন্ড এর কাজ। আর ফিল্টারের কাজ হচ্ছে সবাইকে নিয়ে আসা, ফিল্টার করে ছেঁকে নিয়ে আসবে। ফাইন্ড হচ্ছে প্রথমেই যাকে পাবে
তাকে ধরে নিয়ে আসা হচ্ছে ফাইন্ড এর কাজ। এটা হচ্ছে ফাইন্ডার ফিল্ডারের তফাৎ। রিডিউস এর একটা বড় কাজ আছে। রিডিউস এর মধ্যে ইচ্ছা মতো শর্ত দিয়ে দেয়। এখানে এক্সিকিউট এ রিডিউসার ফাংশন। এটা রিডিউসার ফাংশন এক্সিকিউট করে অন ইচ এলিমেন্ট অফ এন অ্যারে, প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে সে কাজ করবে, and কি করবে, রেজাল্টিং ইন এ সিঙ্গেল আউটপুট ভ্যালু। যেমন এখানে সাম দিছে কি নাম্বার, হচ্ছে আমার অ্যারেটা ডট রিডিউস ফাংশন, এটার ভিতরে আমার প্রথমটা হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটর, দ্বিতীয়টা হচ্ছে কারেন্ট ভ্যালু। অ্যাকুমুলেটরের সাথে হচ্ছে কারেন্ট ভ্যালু যোগ করে দিচ্ছে, আর অ্যাকুমুলেটর কত দিয়ে শুরু করছে, জিরো দিয়ে। তাহলে আমার টোটাল ইয়েটা পেয়ে গেছে। তাহলে এটা দেখেন রিডিউস বারবার চলবে। অ্যাকুমুলেটর শুরুতে কত, জিরো, জিরো এর সাথে কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু কত, কারেন্ট ভ্যালু হচ্ছে মনে করেন ওয়ান নিল, ওয়ান নিয়ে কারেন্ট ভ্যালু তো বসলো, তাহলে জিরো প্লাস কারেন্ট ভ্যালু কত হয়, ওয়ান। তারপর ওয়ানটা গিয়ে যাবে হচ্ছে গিয়ে এখন যে রেজাল্টটা আসছে সেটা গিয়ে যাবে ওই যে অ্যাকুমুলেটরের ভিতরে। তাহলে অ্যাকুমুলেটর এখন ওয়ান, আর পরের ভ্যালু কত, টু। তাহলে এক আর দুই কত হয়, তিন। এইভাবে তিনটা আবার কি অ্যাকুমুলেটরে বসবে। তার মানে রিডিউসার প্রত্যেকটা অ্যারের ভ্যালুর উপর একবার একবার করে চালাবে, এবং এবং এইটা এইটার সাথে কি হচ্ছে, আমি যোগ করছি, বিয়োগ করলে বিয়োগ হচ্ছে, যোগ করলে যোগ হচ্ছে। হ্যাঁ, বেশ অ্যাডভান্স লেভেলের একটা ফাংশন, মাঝে মধ্যেই কাজে দেয়। সাম, এটা একটু ইউজ করি। টেস্ট whether at least one element is array pass, that test implemented provided function. নাম্বারস এর ভিতরে সাম কিছু জিনিস, যেটা হচ্ছে গিয়ে আমার দুই দিয়ে ভাগ করলে ভাগফল জিনিস শুরু হয়। তাহলে সাম আমাকে রিটার্ন করতেছে হয় ট্রু, না হয় ফলস। যদি আমার অ্যাটলিস্ট একটা শর্ত সত্য হয়ে যায় অ্যারের মধ্যে, যে কটা আছে তার মধ্যে অ্যাটলিস্ট একটা একটা সত্য হয়ে যায়, তাহলে সে ট্রু রিটার্ন করবে, নয়তো ফলস রিটার্ন করবে। হ্যাঁ, এইটাই হচ্ছে সামের কাজ। এভরি ঠিক উল্টা, ও প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে সাম হচ্ছে যে কোনো একটা সত্য হলেই হবে। এভরি হচ্ছে প্রত্যেকটা সত্য হইতে হবে। এখানে কন্ডিশন দিছে কি, দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো। তাহলে প্রত্যেকটা তো দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হবে না, কারণ এককে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হয় না। পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ জিরো হয় না, তার মানে জিনিসটা ফলস। তাহলে এভরিটা আমার অ্যান্সারটা কি আসবে, আউটপুট ফলস আসবে। সর্ট একটা ইম্পর্টেন্ট ফাংশন, সর্ট প্রচুর ইউজ হয়। সর্ট হচ্ছে গিয়ে আপনার ওই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে শর্টকাটে দেখানোর জন্য এই সর্ট ইজ অ্যান এলিমেন্ট অফ অ্যান অ্যারে, ইজ প্লেস অ্যান্ড রিটার্ন দ্য শর্টেড। যেমন এখানে নাম্বারস এর ভিতরে সর্ট দিছে, সর্টের ভিতরে এ থেকে বি দিছে, বি দিয়ে আমাকে রিটার্ন করতে বলছে কি এ মাইনাস বি। তার মানে ছোট থেকে বড় সংখ্যা দেখাও। প্রথম সংখ্যাটা এ, দ্বিতীয় সংখ্যাটা বি। হ্যাঁ, প্রথম সংখ্যাটা এ, দ্বিতীয় সংখ্যাটা বি, এই সংখ্যা মিশতে গেছে, প্রথম সংখ্যাটা এ, দ্বিতীয় সংখ্যাটা বি। এখান থেকে এ থেকে বি যদি বিয়োগ যায়, যদি সেটা হচ্ছে গিয়ে মাইনাস না হয়, মাইনাস হলে তো ফলসি টাইপ ডাটা হয়ে যায়, তখন সে ডাটাটা রিটার্ন করবে। আর যদি এটা মাইনাস হয়ে যায় তখন সে ডাটাটা রিটার্ন করবে না। এভাবে আস্তে আস্তে নতুন একটা অ্যারে তৈরি হবে। হ্যাঁ, এই যে নতুন অ্যারেটা তৈরি হবে, এইটা হবে সিরিয়ালি ছোট থেকে বড়। আর আপনি যদি জিনিসটা ঘুরাই দেন, বি মাইনাস এ দিয়ে দেন, তাহলে জিনিসটা উল্টা হবে, মানে বড় থেকে ছোট হয়ে যাবে। এইটা হচ্ছে সর্ট, এই ফাংশনটার কাজ। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আপনার একটু আমার ডমে হাত দেওয়া লাগবে। ডমে আমি আর আজকে হাত দেব না, আমি নেক্সট ক্লাসে হাত দেব। এখানে একটা ওয়ার্ড আর কিছু শব্দ দেখলাম, একটু বলি। ওয়ার্ড তো চিনেন, লেটও চিনেন, কনস্ট্যান্ট চিনেন, ফাংশন চিনেন। ফাংশন স্কোপ বলি, একটা ভেরিয়েবল ফাংশনের বাইরে ডিক্লেয়ার করলেন, ফাংশনের ভেতরে আপনি
কল করলেন ঝামেলা করে, তাই না? কারণ ফাংশনের ভেতরে একটা আলাদা স্কোপ, স্কোপ মানে কি জায়গা বা সুবিধা বা হচ্ছে গিয়ে সুযোগ, ফাংশনের বাইরে একটা আলাদা স্কোপ। এই ফাংশন স্কোপ মানে ওই যে ব্লক, যেটা ব্লক স্কোপ হচ্ছে গিয়ে, ফাংশন স্কোপ হচ্ছে ফাংশনের ভিতর যে জায়গাটা আছে সেটা, ব্লক স্কোপ হচ্ছে এটা। সোজা আমরা যে কার্লি ব্রাসেস থাকে না, এটার ভেতরে যে জায়গাটা আলাদা দুনিয়া তৈরি করে, এটা হচ্ছে গিয়ে ব্লক স্কোপ। ফাংশন স্কোপ, ব্লক স্কোপ মোটামুটি একই কথা। হোস্টিং এর একটা কাজ আছে, হোস্টিংটা হচ্ছে গিয়ে আপনার, মনে করেন আপনি একটা ফাংশন গিয়ে কল করলেন, পরে ডিক্লেয়ার করলেন, কিন্তু দেখবেন যে জাভাস্ক্রিপ্টের ঝামেলা হয় না। কেন হয় না? কারণ জাভাস্ক্রিপ্ট ফাইলটা লোড হওয়ার সাথে সাথে আগে কিছু কাজ করে ফেলে। এটাকে হোস্টিং বলে, হ্যাঁ, এটাকে হোস্টিং বলে। এই আপাতত থাকলো, আজকে এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে আপনাদের ডম ধরবো, তাহলে এভাবে প্রস্তুতি নেন। আর ডম ধরলে আমরা একটা, আমি তো আপনাদের এখন পর্যন্ত কোনো দেই নেই জাভা স্ক্রিপ্টের উপর, কোনো অ্যাসাইনমেন্ট দেই নেই। ডমটা ধরলে আমি ডমের উপর একটা অ্যাসাইনমেন্ট দিব। আজকে ক্লাসটা মূলত এটার উপরে ছিল যে আমি কি বলে, জাভা স্ক্রিপ্টে আপনাদের যা সিলেবাস আছে এর বাহিরে আর কি কি শিখতে পারি, হ্যাঁ, এটার উপর। তো আমি এর জন্য এআই এর হেল্প নিয়েছিলাম। এআই যা যা দেখাচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ডমটা শিখে তারপর দেখানো উচিত, হ্যাঁ। তো আমরা আগে একটু ডমটা শিখি, ডমটা শিখে দেন হচ্ছে গিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে আমি আর বেশি ক্লাস নিতে